হ্যালো বন্ধুরা। তো সেদিনকে তো আমরা পড়েছিলাম যে নক্ষত্র কাকে বলে, গ্রহ কাকে বলে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এইসব পড়েছিলাম। তো আজকের টপিক হচ্ছে যে গ্রহরূপে পৃথিবী কয়টি বৈশিষ্ট্য, মানে গ্রহরূপে পৃথিবীর যে কয়েকটি বৈশিষ্ট্য, তো এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। তো যারা আমার ভিডিওতে নতুন আছো তাদের বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যখনই আমি নতুন কোনো এসটিজিটি বা যে কোনো ধরনেরই নোটিশ বা যে কোনো আপডেট দেব, সবের আগে যেন তোমাদের কাছে এসে পৌঁছয়। তাহলে আজকের টপিকটা আমি শুরু করছি। তো 1 নম্বরে আছে, দেখো, আয়তন অনুসারে গ্রহগুলির মধ্যে পৃথিবীর স্থান পঞ্চম। এবার প্রশ্ন আসতে পারে যে গ্রহগুলির মধ্যে যে আমাদের যে 9টা গ্রহ কালকে বলেছিলাম, এই 9টা গ্রহের মধ্যে পৃথিবীর স্থান কততম? তাহলে 9টা গ্রহের মধ্যে আয়তন অনুসারে পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম, মানে 5 নম্বর। আর সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান তৃতীয়। তো সূর্য থেকে আমরা যদি দেখি সিরিয়াল অনুসারে, তাহলে দেখবে যে বুধ, শুক্র, পৃথিবী। তাহলে সূর্য থেকে প্রথমে আসছে বুধ, তারপরে শুক্র, তারপর আসছে আমাদের পৃথিবী। তো 3 নম্বর স্থানে আছে পৃথিবী। পৃথিবী সূর্য থেকে এমন এক দূরত্বে অবস্থান করেছে যেখানে উষ্ণতা খুব বেশি নয়, আবার খুব শীতলও নয়। এই কারণে পৃথিবী মানুষ বসবাসের উপযোগী। তো পৃথিবী সূর্য থেকে এমন একটা স্থানে আছে যেখানে আমাদের যদি উষ্ণতাকে দেখা যায়, তাহলে উষ্ণতা হচ্ছে যে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, ঠিক আছে, যে কারণে এখানে আমরা বসবাস করতে পারছি। পৃথিবীর আকৃতি অভিগত উপবৃত্ত, অর্থাৎ উত্তর দিকে চাপা ও পূর্ব পশ্চিমে স্ফীত। তাহলে দেখো পৃথিবীর আকৃতি কী রকম? পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত উপবৃত্ত, মানে হচ্ছে দেখো উত্তর দিকে কি হচ্ছে, একটু উত্তর দক্ষিণে চাপা ও পূর্ব পশ্চিমে স্ফীত, মানে যাকে আমরা সবাই জানো যে পৃথিবী হচ্ছে যে তার নিজের আকৃতি তার নিজের মতো, যে কারণে আমরা পৃথিবীকে অনেক সময় অনেকে বলে যে জিওড, পৃথিবীর আকৃতি জিওডের মতো, ঠিক আছে। তো পৃথিবীর গড় ব্যাস হচ্ছে 12,800 কিমি, পৃথিবীর ব্যাস মানে ব্যাসার্ধ। আর পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিমি। ভূপৃষ্ঠের ক্ষেত্রফল, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো দেখো পৃথিবীর যে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল আছে ওটা হচ্ছে 51,54,00,000 বর্গ কিমি। এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন হয়ে যাবে, যেমন পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, পৃথিবীর পরিধি কত, পৃথিবীর ক্ষেত্রফল ভূপৃষ্ঠের। তাছাড়া দেখো পৃথিবীর অনুমানিক ওজন প্রায় কত, 5,697 ইন্টু 10⁻18 টন। পৃথিবীতে 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখা যায়। আবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে যে পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়, বা একটি নীল গ্রহের নাম বলো, এই রকম প্রশ্ন আসতে পারে। এই কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রস্থলে রয়েছে গলিত লৌহ ও নিকেল। পৃথিবীর আবর্তনের ফলে সেখানে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। এই কারণে পৃথিবীর অভিকর্ষ বল বা মধ্যাকর্ষ শক্তি রয়েছে, ঠিক আছে। এখনও প্রশ্ন আসতে পারে পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি কেন রয়েছে। তারপর দেখো আছে আর কি, পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর। তাহলে পৃথিবীর বয়স কত পেলে? 460 কোটি বছর। পৃথিবী সূর্যের সামনে আবর্তন করে বলে দিন রাত্রি হয়, এবং সূর্যকে পরিক্রমণ করে বলে ঋতু পরিবর্তন হয়। তো এবার প্রশ্ন আসতে পারে যে
আমাদের এখানে যে পৃথিবীতে দিন ও রাত্রি কী কারণে হয়? পৃথিবীর আবর্তন গতির ফলে। আর ঋতু পরিবর্তন কেন হয়? ঋতু পরিবর্তন হয় সূর্যকে পরিক্রমণের ফলে। তারপর কি আছে দেখো, পৃথিবীর গতিসমূহ। 2 নম্বর পয়েন্ট আমাদের হচ্ছে যে 2 নম্বরে যেটা আছে ওটা হচ্ছে পৃথিবীর গতিসমূহ। তো পৃথিবীর গতিসমূহ কি? দেখো, পৃথিবীর গতি এবং তাদের ফল প্রথমত দেওয়া আছে। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। 16শ শতকে পোল্যান্ডের জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাস প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। পরে গ্যালিলিও, নিউটন প্রমুখ তাকে সমর্থন করেন। তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রথম কে বলেছিল যে সূর্যের চারদিকে গ্রহগুলি ঘুরে? তাহলে নিকোলাস কোপার্নিকাস। ঠিক আছে, আমি তারপরেও তোমাদের জানার জন্য এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা। তারপর কি দেখো, পৃথিবীর গতি দুইটি। তো পৃথিবীর দুইটা গতি আছে, একটা জানি আবর্তন গতি আর একটা পরিক্রমণ গতি। এই দুটি গতি একই সঙ্গে চলে, এই দুইটা গতি একই সাথে চলে। তারপর আর কি আছে? পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি। আবর্তন গতির আরেকটা নাম কি? আহ্নিক গতি। তো পৃথিবী সূর্যের সম্মুখে নিজের অক্ষে উপরে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব পাক খাচ্ছে। তো পৃথিবী কি হচ্ছে যে সূর্যের সম্মুখে, সূর্যের পুরা সামনের দিকে কি হচ্ছে, 24 ঘন্টায় একবার পরিক্রমণ করছে পৃথিবী সূর্যকে। তো এটা আমরা যদি দেখি তাহলে কি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে। ঠিক আছে, আমাদের পৃথিবী ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে, আর এই গতির কারণে আমাদের দিন রাত্রি হয়। ঠিক আছে, একে আবর্তন গতি বলে। ঠিক আছে, আর কি এর ফলে দিন রাত্রি হয় বলে একে আহ্নিক গতি বা আবর্তন গতিও বলা হয়। পৃথিবীর এই ঘোরার কারণে যে দিন রাত্রি হয় তাই একে কি বলা হয়? আহ্নিক গতি বা আবর্তন গতি। আর একবার আবর্তনের 24 ঘন্টা সময়কে সৌর দিন বলে। এবার প্রশ্ন আসতে পারে যে সৌর দিন কাকে বলে? 24 ঘন্টায় একবার ঘুরে পৃথিবী সূর্যকে, তাই একে কি বলে? সৌর দিন বলে। তবে অন্য নক্ষত্রের হিসাবে এই সময়কে নক্ষত্র দিন বলে। পৃথিবী একবার আবর্তন করতে ঠিক 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়। তো পৃথিবী একবার সূর্যকে ঘুরতে টোটাল সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই আবর্তনের বেগ পৃথিবীর সর্বত্র সমান না। তো আর কি আছে দেখো, কারণ পৃথিবীর পরিধি নিরক্ষীয় অঞ্চলে অধিক এবং মেরু অঞ্চলে কম। এই কারণে নিরক্ষরেখা এই বেগ সব থেকে বেশি। প্রায় দেখো ঘন্টায় কত কিলোমিটার? 1600 কিলোমিটার। আর ক্রমশ হ্রাস পেতে পেতে মেরুতে প্রায় 0 গতির কি থাকে? বেগ থাকে। ঠিক আছে, আবর্তন গতির ফলাফল। এখন দেখো আবর্তন গতির ফলে কি হয় কি না হয়। আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হয় প্রথমত। আর কি আছে? আমরা জানি পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত হয়। গোলাকার হওয়ায় সমগ্র পৃথিবী একসঙ্গে আলোকিত হয় না, ঠিক অর্ধেক অংশ একসঙ্গে আলোকিত হয় এবং বিপরীত অর্ধেক অংশ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এবার বলবে যে ছায়াবৃত্ত কাকে বলে। ঠিক আছে, তোমরা খাতা আর কলম নিয়ে বসে ভিডিওটি দেখো, আমি যা যা বলছি একসাথে তোমরা কি প্রশ্নগুলো একসাথে লিখে নাও। আর যদি তোমাদের ভাবো যে আলাদা করে প্রশ্ন লাগবে তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি আলাদা করেও প্রশ্ন বানিয়ে নেব। ঠিক আছে, কোনো স্থান যখন
আলোকিত অংশে থাকে তখন সেখানে দিন হয়, যখন কোনো অংশ অন্ধকারাচ্ছন্ন থাকে তখন সেখানে কিটা রাত্র হয়। আর কোনো স্থান যখন আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকারাচ্ছন্ন অংশে প্রবেশ করে তখন সেখানে সন্ধ্যা হয়, এবং অন্ধকারাচ্ছন্ন অংশ থেকে আলোকিত অংশে প্রবেশ করলে তখন সেখানে প্রভাত হয়। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্রটা একবার তোমরা দেখে নাও। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে পূর্বের স্থান সমূহে আগে প্রভাত, মধ্যাহ্ন ও সন্ধ্যা হয়। তো প্রথমত প্রভাত, তারপর মধ্যাহ্ন, তারপর সন্ধ্যা, এই সিরিয়াল অনুসারে আমাদের পৃথিবীতে ঘটনা ঘটে। তারপর দেখো সূর্যোদয়ের ঠিক আগে ও সূর্যাস্তের ঠিক পরে বাতাসের ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে ম্লান আলো চারদিকে ছড়িয়ে পড়ে তাকে যথাক্রমে উষা ও গুদুলি বলে। ঠিক আছে, এটা সন্ধ্যাবেলা আর সকালবেলা দেখা যায়, উষা লগ্ন আর গুদুলি লগ্ন। ঠিক আছে, অনেকে এই লগ্নকে ব্রহ্ম মুহূর্ত বলে, এই সকালবেলার গুদুলি লগ্নকে। তারপর দেখো 2 নম্বরে আছে আবর্তন গতির ফলে নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ হয়। পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায় এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই কারণে পৃথিবীর উপরে কোনো গতিশীল পদার্থ যেমন বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত প্রবাহিত হবার সময় উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। একে ফেরেলের সূত্র বলে। এখন বলতে পারে যে ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ কিভাবে হয়, তাহলে তোমরা বলবে যে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। ঠিক আছে, এখানে চিত্র দেওয়া আছে, এই চিত্রটা ফেরেলের গতি সূত্র। ঠিক আছে, আর 3 নম্বরে কি আছে, পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে আসে সেখানে জল ফুটলে উঠে জোয়ার হয় এবং তার সমকোণে অবস্থিত অংশে জল নেমে গিয়ে ভাটা হয়। তো এবার দেখো যে জোয়ার ভাটা একটা প্রশ্ন চলে এলো। আর কি, আহ্নিক গতির ফলে সময় গণনার সুবিধা হয়। আহ্নিক গতির ফলে কি হয়, সময় গণনার সুবিধা। পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের সময়কে 24 দিয়ে ভাগ করলে একটি ভাগকে 1 ঘন্টা, 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে একটি ভাগকে 1 মিনিট, আবার 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করে এক ভাগকে 1 সেকেন্ড ধরে সময় গণনা করা হয়। পৃথিবীর আবর্তন করছে বলেই পৃথিবীর সর্বত্র সূর্যের আলো পৌঁছায়। এই গতি না থাকলে পৃথিবীর অর্ধাংশ সবসময় আলোকিত থাকত এবং বাকি অর্ধেক অংশ চিরকাল অন্ধকার থাকত। ঠিক আছে, এটা বুঝতে পেরেছ? পৃথিবী ঘুরছে বলেই কি হচ্ছে, আমাদের দিন রাত্র হচ্ছে। আর না হলে পৃথিবী যদি এক জায়গায় যদি স্থির থাকতো তাহলে এক অংশ কি হতো, আমাদের অন্ধকার, আর বাকি অংশ কি হতো, আলোকিত থাকতো। এই গতি আছে বলেই পৃথিবীর কেন্দ্রস্থলের গতি লৌহ চুম্বকের ন্যায় সকল বস্তুকে আকর্ষণ করে, যেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি। আবর্তন গতির ফলে দিক নির্ণয় করা সম্ভব হয়। সূর্য যেদিকে ওঠে সেই দিককে পূর্ব দিক ধরে বাকিগুলো নির্ণয় করা হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলেই পূর্ব দিকের দেশগুলিকে আগে সূর্য উদয় ও সূর্যাস্ত হয়। জাপানে সবার আগে সূর্য উদয় হয় বলে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে। এবার প্রশ্ন আসতে পারে, উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? জাপানকে। আর যদি আবার আসে যে ভারতের কোন রাজ্যে সবার প্রথম সূর্য উদিত হয়, তাহলে হচ্ছে অরুণাচল প্রদেশ। এটাও লিখে নিই। আবর্তন গতির জন্যই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হচ্ছে, কারণ আলো ও অন্ধকারের মধ্যে সমগ্র পৃথিবীতে তাপ সমতা রক্ষিত হয়। ঠিক আছে,
এর দূর অবধি তোমাদের আজকে পড়ালাম। তারপর কি আছে? তারপর আছে পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতি, যেটা আমাদের 1 বছর 2 বছর হয় এইটা। তাহলে এইটা আমি নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? আজকে এর দূরই থাক। তোমরা একবার বলে দিও যে কমেন্টের মধ্যে ভিডিওটি কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এসটিজিটি, পিজিটি এইসব সংক্রান্ত। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে একবার শেয়ার করে দিও, আর কি যারা এসটিজিটি এবং পিজিটির জন্য রেডি হচ্ছে তাদেরকে। এবং আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।